বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার ভাই বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম। আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যে কোনো আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া শুরু করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এবারের নির্বাচনটা 2014 নির্বাচনকে মাথায় রেখে আসলে এই নির্বাচনের কথা যখন আমরা বলছি বারবার ঘুরে ফিরে 2014 নির্বাচনের কথা মাথায় আসে। তো প্রশ্ন আমার যেটা মিস্টার সৌম্য রেজাউল করিম আপনার কাছে, যে 2014 নির্বাচনের আসলে পরিণতিটা কি হলো? আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি দেখেন সেই নির্বাচনের পরিণতি, এবং এ থেকে আসলে কি শিক্ষা গ্রহণ আমাদের রাজনৈতিক নেতৃত্ব করলেন? ধন্যবাদ আপনাকে। আমি পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি বিশ্বের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে। তারপরে আপনার প্রশ্নের জবাবটা, দুই প্রকারের প্রতিক্রিয়া এবং সুফল কুফল নির্বাচনটা আছে। সেটা হলো 5 জানুয়ারি নির্বাচনটা সুন্দর নির্বাচন ছিল না, আনন্দমুখর নির্বাচন ছিল না, বিতর্কের ঊর্ধ্বে নির্বাচন ছিল না। গণতন্ত্রের রাজনীতির নির্বাচনী প্রক্রিয়ায় এটি একটি কিছুটা ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া ছিল, এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা। এইটাকে বিকল্প হিসাবে তখন আর কোনো পথ না থাকার কারণে এই নির্বাচনে আমাদের যেতে হয়েছে সাংবিধানিকভাবে, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা যারা আছেন। সংবিধানে এমন কোনো বিকল্প ছিল না যে ওই সময় নির্বাচন না করে অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থা করা যায়। একটা ব্যবস্থা আছে সংবিধানে, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টকে ডিজলভ করে রাষ্ট্রপতির কাছে গিয়ে তার পদত্যাগপত্র দিলে রাষ্ট্রপতি বলতেন যে পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি দায়িত্ব পালন করুন, তাহলে তাকেই দায়িত্ব পালন করতে হতো। আর একটা বিকল্প ছিল, যখন পার্লামেন্ট থাকবে না, জাতীয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, তখন সাংবিধানিকভাবে যে সংসদটা বাতিল হয়ে গেল সেই সংসদকে আবার সমন্স দিয়ে আনা। তাহলে বাংলাদেশের মানুষের একটা ধারণা হতো যে একবারের জন্য নির্বাচিত হয়ে এখন উনি নাই, তারপর উনি চালাচ্ছেন। আবার যে সংসদের অস্তিত্ব নাই সেই সংসদকে আবার ডেকে আনছেন। সাংবিধানিক লিটারালি যে কথাগুলি, এইটা মানুষ কিন্তু শুনতে চাইতো না। বলতো যে এটা কিভাবে হয়, 5 বছর জন্য নির্বাচিত, আবার তাদেরকে ডেকে কিভাবে পার্লামেন্টে আনে। আর একটা বিষয় হতে পারতো, যেটা অনাকাঙ্ক্ষিত, আমরা প্রত্যাশা করি না, যাদের রাজনীতিতে আসার কথা না এমন অপ্রত্যাশিত ব্যক্তিরা রাজনীতিতে এসে আসন দখল করতো। যেমন অতীতে আমাদের অনেক অভিজ্ঞতা আছে, বিভিন্নভাবে কেউ কেউ ক্ষমতা দখল করে, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, জাতির ক্রান্তিকালে আমাদের আর কোনো বিকল্প ছিল না, কদিন পরে আমরা ফিরে যাব, এইরকম অসাংবিধানিক একটি বিষয় আসার শঙ্কা ছিল। সেই জাতীয় শঙ্কার থেকে উত্তরণ হয়ে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য থেকে বাংলাদেশ তার গণতান্ত্রিক রাজনীতি চর্চা প্রত্যাশার জায়গায় না হলেও একটা ধারার ভিতর থেকে চলে আসছে। সেই চলে আসার ভিতর থেকে দুইটি সরকারে, অর্থাৎ প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকারের প্রধান ছিলেন, তার ধারাবাহিকতায় দ্বিতীয়বার 2014 নির্বাচনে অনেকগুলো প্ল্যান তার ছিল। সেই প্ল্যানগুলোকে অসমাপ্ত থাকতো যদি তিনি নির্বাচনের বাইরে থাকতেন অথবা তিনি ক্ষমতার বাইরে থাকতেন, সেটা হতো না। যেমন সবচেয়ে বড় উদাহরণ যে পদ্মা সেতু, নিজেদের অর্থে এত বড় একটি বড় প্রকল্প সাহসিকতার সঙ্গে গ্রহণ করা, এই যে প্রকল্পটা সারা দেশের মানুষের আকাঙ্ক্ষার একটি প্রকল্প, ওয়ার্ল্ড ব্যাংকের ষড়যন্ত্র, অন্যদের ষড়যন্ত্রের পরে ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য না নিয়ে, কেউ কেউ তো হাস্যকর কাহিনী বলছিল যে বাঁশের সাঁকো দিয়ে দেখুক না নিজের টাকায় অত বড় পদ্মা সেতুর উপরে। বিরোধী দলীয় একজন নেতৃত্বে এমন কথা বলেছিলেন যে বাঁশ দিয়ে একটা সেতু করুক। সেই পদ্মা সেতু কিন্তু এখন বাস্তবতা। তারপর ধরুন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় ছিল 1971 সনের মানবতা বিরোধী অপরাধের বিচার। সেই বিচারটা মুখ থুবড়ে পড়তো। আমরা এটা কিন্তু দেখেছি অতীতে। বঙ্গবন্ধুকে যে বছরেই হত্যা করা হলো 75-এর 15 আগস্ট, সেই বছরই 31শে ডিসেম্বর জেলখানার থেকে যুদ্ধে অপরাধের সঙ্গে সম্পৃক্ত যারা আটক ছিলেন তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। সেই তাদের বিচারটা এদেশে কিন্তু সম্ভব হয়েছে। আন্তর্জাতিক পরিসরের চাপ ছিল, মিডল ইস্টের চাপ ছিল, দেশের ভিতরে চাপ ছিল, আন্দোলনের নৈরাজ্য, ভয়াবহ সহিংসতা দেশের ভিতরে, তারপরে কিন্তু সেই বিচারটা সম্পন্ন হয়েছে। অর্থনৈতিক সূচকে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে। ইন্টারন্যাশনালি বাংলাদেশের বিভিন্ন সামাজিক সূচক
আন্তর্জাতিক পরিসরে গৃহীত হয়েছে। বাংলাদেশের ডেভেলপমেন্ট রোল মডেল হিসেবে অনেক দেশ গ্রহণ করেছে। এগুলোকে আপনি একটি ত্রুটিবাচক পূর্ণ নির্বাচনের পরেও এগুলো ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল হিসেবে, ইতিবাচক ফলাফল হিসেবে, ইতিবাচক ফলাফল, মানে ত্রুটিপূর্ণ নির্বাচন না হলে হয়তো ইতিবাচক ফলাফল হতো না, আপনি কি সেটি বলতে চাইছেন? আমি বলছি যদি ওই নির্বাচনটা না হতো তখন যে ক্ষতিগ্রস্ত দিক, বা এমনকি আপনি বোঝাতে চাইছেন যে যদি এটি ভালো নির্বাচন হতো, ফলাফল হয়তো অন্যরকম হতো, তাহলেই ভালো কাজগুলো হতো না, সেটি বলছি না। যদি নির্বাচনটা না হতো, যেমন দিন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলছিলেন যে এই নির্বাচনকে প্রতিহত করব, উনি যদি সত্যি প্রতিহত করতে পারতেন তাহলে যে সাংবিধানিক সংকটটা দেখা দিত, সেই সংকটে বাংলাদেশের ডেভেলপমেন্ট ধাক্কা খেত, সেই সংকটে বাংলাদেশকে বিশ্বের মানুষ গণতন্ত্রের চর্চার দেশ বলতো না, সেই সংকটে অসাংবিধানিক উপায়ে যারা ক্ষমতায় পূর্বে এসেছেন তারা কেউ যে এসে বসতো না, একথা বলা যাবে না। সেই জন্য বলছি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে। আর একটা জিনিস হয়েছে, সেটা হলো পার্লামেন্টে বিরোধী দলকে ছায়া সরকার হিসাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গায় থাকতে হয় সরকারের বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি যে পার্লামেন্টে বিরোধী দল যারা থাকেন তারা অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার, বাক্য ব্যবহার এবং পার্লামেন্টারি পিরিয়ডের ওয়ার্কিং ডেজের দেখা গেছে তারা 95% তারা সংসদের বাইরে থাকতেন, কিন্তু সুযোগ সুবিধা নিতেন, বিদেশ সফরে যেতেন, প্রোটোকল নিতেন। সেইটা অন্তত হয়নি। এই সংসদের সময় যে বিরোধী দল আছে সেই বিরোধী দল তারা কতটা সফল হয়েছে তার ভিতরে আমি বলবো যে তারা অন্তত সংসদ বর্জন করে নাই। সংসদের সরকারেরই অংশ না, সরকারের অংশ এটা দেখবেন অনেক দেশে কিন্তু এটা আছে। নেলসন ম্যান্ডেলা কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার পরে তার অপোজিশনে যারা ছিল তাদের কিন্তু ভাইস প্রেসিডেন্ট করেছিল। ওয়ার্ল্ডে অনেক জায়গায় কিন্তু এরকম রেকর্ড আছে। সেইটার থেকে সরকারের অংশ বলা যাবে না। আর আমাদের কনস্টিটিউশন কিন্তু বলে নাই যে প্রধানমন্ত্রী ক্যাবিনেট ফর্ম করার সময় তিনি অন্য দলের কাউকে নিতে পারবেন, এই কথা বলা কিছু নর্মস আছে না, এটা প্র্যাকটিসের ব্যাপার। এই প্র্যাকটিসটা কিন্তু অতীতেও বিভিন্ন ভাবে চলে আসছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাংবিধানিক ধারাবাহিকতা এসেছে, কিন্তু গণতন্ত্রের পথে আর শিক্ষা হিসেবে কিছু আপনি মনে করেন শিক্ষা নির্বাচন থেকে কি সেটা আছে দুই পক্ষেরই। সরকারি দলের জন্য একটা শিক্ষণীয় জায়গা হয়েছে যে আসলেই যারা বড় ধরনের রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে বিশ্বের যেখানে যাক না কেন সেখানে একটা প্রসঙ্গ ওঠে যে আপনার দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি তো পার্লামেন্টে আসে নাই, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। যদিও সরকার তাদের কর্মকাণ্ডের মধ্য থেকে দেখাতে পেরেছে যে না, আমরা একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতার সরকার পরিচালনা করেছি, এটা সরকারের একটা ধাক্কার জায়গা হয়েছে। আবার সরকারি দলের কিছু অতি উৎসাহী লোকজন, যে আমি যেটাকে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরের ভাষায় বলবো হাইব্রিড, কাউয়া, ফার্মের, এইরকম বিভিন্ন লোক দলে ঢুকে দলের ভিতরে আওয়ামী লীগের দীর্ঘ 68 বছরের ঐতিহ্যের রাজনীতি চর্চার জায়গা। কিন্তু আপনি বা মিস্টার ওবায়দুল কাদের যখন এই যে হাইব্রিড, কাউয়া যাই বলেন না কেন এগুলো যখন বলছেন, তাতে করে কি এটি এক ধরনের প্রশ্রয় দেয়া হচ্ছে না? মানে এই হাইব্রিডদের নাম করে আসলে আপনি কি নিশ্চিত যে আপনার দলের নেতাকর্মীরা যে অনিয়মতান্ত্রিক কাজকর্ম বা দুর্নীতি সন্ত্রাস এগুলো করছে না সেটি বলতে পারবেন? না, আমি বরং তারা তো একটা সুযোগ পাচ্ছে যে আমি করছি, ওই হাইব্রিড উপর দিয়ে যাচ্ছে বা স্যাবোটেজ করা হচ্ছে, এইসব নানান কথাবার্তার তারা এক ধরনের তাদেরকে আমি এখানে ব্লাইন্ড না। আজকে যদি শক্তিশালী বিরোধী দল থাকতো, সেই বিরোধী দলের সঙ্গে রাজনীতির প্রতিযোগিতা থাকতো, তাহলে রাজনীতির চর্চা বেশি হতো। সেই চর্চা না হওয়ার কারণে আমাদের দলেরও অনেক নেতাকর্মীরা অলস হয়ে গিয়ে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি তো ইতিমধ্যে আগামী নির্বাচনের ঘোষিত প্রার্থী জাতীয় পার্টির পক্ষ থেকে। আসলে রাজনীতিতে যেটা রেজা ভাই খুব রাইটলি বলছে, একটা কম্পিটিটিভনেস দরকার আছে। কারণ আপনি কম্পিটিটিভনেস থাকলে যেটা হবে, আপনি প্রত্যেকটি আসনে এমপি সাহেব চিন্তা করবে যে আমাকে 5 বছর পরে বা 3 বছর পরে এরকম একটি কম্পিটেন্ট লোকের সাথে কম্পিট করতে হবে। ইট মিনস আমার ইমেজ ভালো রাখতে হবে, আমাকে ভালো কাজ করতে হবে। এভাবে 300 আসনের মাধ্যমে কিন্তু একটা সুশাসনের একটা অনুষঙ্গ তৈরি হয়। বর্তমান পার্লামেন্টের মূল সমস্যাটা ঠিক ওই জায়গাতেই। অবশ্যই এটা লিগ্যাল পার্লামেন্ট, কোনো সমস্যা নাই। অবশ্যই ইলেকশন না হলে আনকনস্টিটিউশনাল কিছু হতে পারতো, কোনো অপশন ছিল না। বাট একটা ম্যান্ডেট ঘাটতি কিন্তু রয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ম্যান্ডেট ঘাটতি থাকার কারণে সেখানে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের একটা ঘাটতি আছে। রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের ঘাটতি থাকার কারণে একটা দায়বদ্ধতার ঘাটতি অটোমেটিক্যালি চলে আসবে। বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়ন করেছেন, করতে চাচ্ছেন, তার ইচ্ছা আছে, সবই ঠিক আছে, কিন্তু সেটেলড একটা মডেল থেকে টোটাল ডেভিয়েট হয়ে আসলে উন্নয়ন, মানে হোলিস্টিক উন্নয়ন করা যায় না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। গণমানুষের দল আওয়ামী লীগ গণমানুষ নিয়ে আন্দোলন করেছে, দেশ স্বাধীন করেছে, সবসময় সাধারণ জনগণের কথা চিন্তা করেছে, অলওয়েজ। কিন্তু বিগত 3-4 বছরে আপনি দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারী, 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী বিপুল বেতন বাড়ানো হয়েছে। এবং এটা করার মূল কারণ হচ্ছে
যেহেতু ম্যান্ডেট ঘাটতি আসছে, তাদের উপর দায়বদ্ধতা বেড়ে গেছে। দায়বদ্ধতা বেড়ে যায়, তাদেরকে তুষ্ট করতে হচ্ছে। এখন তাদেরকে তুষ্ট করার ফলে এই যে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা এডিশনাল প্রয়োজন হয়, এই টাকাটা আসবে কোত্থেকে? সেজন্য একটা সাধারণ মানুষের প্রতি সহনশীল সরকার হওয়া সত্ত্বেও সরকারকে মাত্র 2.5 লক্ষ টাকা ট্যাক্স লিমিট রাখতে হচ্ছে, যেটা ইনফ্লেশন অনুযায়ী এখন 10 লক্ষ হওয়া উচিত। ভ্যাট আরোপ করতে হচ্ছে। আবগারি শুল্ক, গ্যাসের দাম এবছরে 3বার বাড়াতে হচ্ছে। আপনি চিন্তা করেন, একটা গরিব মানুষ, তার বাসায় একটা গ্যাসের লাইন থাকবে, 950 টাকা থেকে দিতে হবে। তা 2,50,000 টাকা, মানে 2.5 লক্ষ টাকা যদি ট্যাক্স সিলিং হয়, তাহলে তার মাসিক ইনকাম 20,000 টাকা। 20,000 টাকা থেকে তাকে 1,000 টাকা দিতে হচ্ছে গ্যাস, 1,000-2,000 টাকা দিচ্ছে কারেন্ট, পানি, বাসা ভাড়া। মানে সে আসলে কোত্থেকে ট্যাক্স দেবে? তার তো জীবন জীবিকা চলাই মুশকিল। কিন্তু তারপরে সরকারকে এখানে বাধ্য হয়ে কর আরোপ করতে হচ্ছে, বিকজ ওই যে এডিশনাল বেতন বাড়িয়ে খরচ তো অনেক আগেই বাড়িয়ে ফেলা হয়েছে। এবং এটাই হচ্ছে গণতন্ত্রের ব্যত্যয় ঘটলে সিস্টেমটা ডিসরাপ্ট হয়ে যায়। আজকে যদি প্রপার ম্যান্ডেট থাকতো, আমার বিশ্বাস এত বিপুল হারে বেতন বাড়ানোর প্রয়োজন হতো না। এত বিপুল হারে যদি বেতন বাড়ানোর প্রয়োজন না হতো, তাহলে এত বিপুল হারে কর আরোপও করতে হতো না। আবার এখানে আরো একটা প্রবলেম আছে, জনগণের কর দেওয়ার ক্ষেত্রে কিছুটা অসন্তোষও থাকবে, কারণ দুর্নীতি তো খুব একটা কমছে না। যদিও বিএনপির আমলে 5বার চ্যাম্পিয়ন ছিল, এখন আমরা চ্যাম্পিয়ন নাই, 5th 6th নানা পজিশনে আছি, বাট স্টিল দুর্নীতি আছে, কনসিডারেবল অ্যামাউন্টের আছে। বিদেশের টাকা পাচার কমেনি এবং ব্যাংক থেকে টাকা লুটপাটও কমেনি। তাহলে এই জিনিসগুলো থাকা অবস্থায় আমরা আবার অধিক কর আরোপ করছি। পৃথিবীর সব দেশেই কর আরোপ হয়েছে, যেসব দেশ উন্নত হয়েছে তারা কর দিয়েই আরোপ হয়েছে। মার্গারেট থ্যাচার, উনি আয়রন লেডি ছিলেন, কর আরোপ করেছেন, ওনার কর আরোপের বিরুদ্ধে মানুষ অনশন করেছে, অনশন করে মারা গেছে, কিন্তু উনি কিন্তু তারপরেও কর আরোপ রেখেছিলেন, এবং সেজন্যই আজকে পরবর্তীতে ইংল্যান্ড একটা শক্ত ভিত্তিতে আসছে। সেটা তো আবার সেবা নিশ্চিত করেছেন। কিন্তু সেখানে দুর্নীতি ছিল না, দ্যাট ইজ দ্য প্রবলেম, এবং এই ম্যান্ডেট ঘাটতিটা ছিল না। এখন আমি নিজেও অনেক টকশোতে বলেছি যে ম্যান্ডেট ঘাটতিটা একটা ত্রুটিপূর্ণ ইলেকশন যত দ্রুত সম্ভব, মানে সেটির পরিণতিতে আপনি এই মানে জিনিসগুলো একটা দেখছেন, কনসিকুয়েন্স আমি বললাম। লেসনটা কি পেয়েছে? লেসনটা অবশ্যই সরকারকে এটা কারেক্ট হতে হবে। হ্যাঁ, আমরা আমেরিকান মডেল বা ব্রিটিশ মডেল বা ইউরোপিয়ান মডেলের ইলেকশন চট করে পাবো না, বাট ম্যান্ডেটের একটা রিপ্রেজেন্টেশন সংসদে ম্যান্ডেট ঘাটতিটা পূরণ করতে। একটা ভোটারবিহীন ইলেকশনের আপনি কারেকশন কিভাবে করবেন? একটা ভোটার সম্বলিত ইলেকশন দিয়েই, এর বিকল্প কিন্তু আর কিছু নাই। আপনি উন্নয়ন দিয়ে কিন্তু এই ঘাটতি পূরণ করতে পারবেন না, এটা হয় না। তো সেক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি সামনে একটা সুষ্ঠু ইলেকশনের ধারা আসছে, আমরা আভাস পাচ্ছি। বিএনপি অনেক নরম সুরে কথা বলছে, সহায়ক সরকার বা কিন্তু বিএনপি তো ইদানিংকালে প্রায় নিয়মিতই বেগম জিয়া বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এটা অনেকাংশেই নির্ভর করবে, আমার ব্যক্তিগত অভিমত, এটা আমি মানে কোনো দায়িত্ব নিয়ে বলতে পারছি না। বেগম জিয়ার মামলাগুলো হঠাৎ করে বেগবান হয়ে গেছে, এবং ঈদের পরবর্তীতে এই মামলাগুলোর একটা পর্যায়ে চলে আসবে, এবং সেগুলোর কনসিকুয়েন্সের উপর বিএনপির স্ট্র্যাটেজি নির্ভর করবে। এটা একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন, মানে আইনের শাসন থাকলে সেখানে সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন আইনের মুখোমুখি হবে, এটা ঠিক। তারপরও আমার ব্যক্তিগত অভিমত যে সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন যারা ছিলেন, আছেন, বা শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ওনারা যদি মামলায় জড়িয়ে পড়েন বা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় বা আদালতে যায়, তাহলে অনেক ক্ষেত্রেই পলিটিক্যাল ইস্যুটা কোর্টে চলে যায়, এবং কোর্টের উপর আমাদের একটা অনাস্থার সৃষ্টি হয়। কোর্ট ফেয়ার জাজমেন্ট দিলেও তখন মনে হয় যে কোর্ট সরকারের পক্ষে জাজমেন্ট দিয়েছে, এরকম একটা ভিউ চলে আসে। এই জন্য আমি মনে করি সবসময় মানে বড় বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মামলার ক্ষেত্রে সরকারের অনেক বেশি সতর্ক হওয়া উচিত। এই কারণে যে এটা একটা বিরাজনীতিকরণের দিকে দেশকে কিছুটা নিয়ে যায়। একটা স্টেপ যখন বিরাজনীতিকরণের দিকে যাবে, তখন আর 5 বছর বা 10 বছর পরে আরেকটা স্টেপ বিরাজনীতিকরণ হবে। অ্যাজ এ হোল রাজনীতির প্রতি মানুষের আগ্রহ নষ্ট হয়ে যায় যখন তারা দেখতে পারে অনেক শীর্ষ পর্যায়ের নেতারা কোর্ট কাছারি যেতে হচ্ছে, কারোর বিরুদ্ধে 80টা মামলা, 70টা মামলা। তো সেটা একটা প্রবলেম আছে। মূল যে সমস্যাটা সামনের ইলেকশন নিয়ে সহায়ক সরকার যেটা বলা হচ্ছে বা বিএনপি বলছে, আসলে আমি মানে এখানে আমার নিজের একটা মনে হয় বিএনপি একটু ডিলেমার মধ্যে আছে, এই কারণে যে সংবিধানে যদি বর্তমানে যে কাঠামো আছে, এটাতে সহায়ক সরকারের স্কোপ আছে বলে আমি মনে করি না। এটা আমি মানে যেটুকু পড়ে বুঝেছি, রেজা ভাই আরো ভালো বলতে পারবে। না, সংবিধানের কাঠামো তো মানে অতীতেও ছিল না, পরিবর্তন করে, যেমন ধরেন আপনাদের শাসনামলেই তো সংবিধানের মধ্যে ছিল না, সেখান থেকে বেরিয়ে এসে তো অনেক কিছু করা হয়েছে। তখন আমরা 91 সালে ক্ষমতা দেওয়া হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের কাছে সকল দল ঐক্যমত হয়ে, তখন সকল দল ঐক্যমত হয়েছিল। এখন যদি ঐক্যমত না হয় তাহলে কি করবেন? তাহলে কি আবার ইলেকশন হবে না? ইলেকশন হবে। তো বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে পলিটিক্সটা একটা কাস্টমাইজড পলিটিক্স, আপনার স্ট্র্যাটেজি হতে হবে আপনার স্ট্রেংথের উপরে, এবং বিএনপি একটা ইলেকশন প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, এটা রাইটলি। ইলেকশনের পরবর্তীতে একটা আন্দোলন করেছে, আন্দোলনটা যথেষ্ট বিগ ছিল, আমি বলবো না ছোট আন্দোলন, অনেক বড় আন্দোলন, আমি গ্রামের ছেলে, আমি দেখেছি, কিন্তু আন্দোলনে সরকার ঠিক টনক নড়েনি বা পতন হওয়ার মতো কোনো আন্দোলন হয়নি। এই প্রেক্ষাপটে সামনের ইলেকশনটা হবে। আওয়ামী লীগের উপর এই মুহূর্তে
একটাই কম্পালশন আছে, হ্যাঁ বিএনপি ইলেকশনে আসুক, মানে ইন্টারন্যাশনাল চাপ বলেন অথবা মোরাল চাপ বলেন অথবা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল এক্সপোজার, তার সাথে একটা ভোটারবিহীন ইলেকশনের প্রাইম মিনিস্টার হওয়া অথবা সামনের ইলেকশনে একতরফা ইলেকশনে প্রাইম মিনিস্টার হওয়াটা তার ইমেজের সাথে যাচ্ছে না। এটা ছাড়া আওয়ামী লীগের কিন্তু কোনো মানে সিরিয়াস ফোর্স প্রেশার বলতে কিন্তু খুব একটা কিছু ইন্টারনালি আমরা অনুভব করি না। তো সেখান থেকে কিন্তু বিএনপিকে ইলেকশনে যাওয়ার পথে যে বার্গেনিংগুলো বিএনপি স্টার্ট করবে কোত্থেকে, এটাও বিএনপি বুঝতে পারছে না, কারণ আজকে অনেক দিন হয়ে গেছে তারা জি। সহায়ক সরকারের রূপরেখা দিতে পারে নাই। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি, তবে এটাও ঠিক যে সরকারকে উদার গণতন্ত্রে ফিরে আসতে হবে। অনুদার গণতন্ত্র বা অনুদার রাজনীতি, একটা অনুদার রাজনীতি আরো 10টি অনুদার রাজনীতির মানে সৃষ্টি করে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, মিস্টার সামর রেজাউল করিম, দুটো দিকের উপরে ব্যারিস্টার শামীম গুরুত্ব দিয়েছেন। একটি হচ্ছে যে ওই যে আপনি পদ্মা সেতুর কথা, নানান উন্নয়নের কথা বললেন, তো উনি বলছেন যে উন্নয়ন দিয়ে আসলে 2014-র দুর্বলতা কাটানো যাবে না, বা ওই অনুদার গণতন্ত্রের প্র্যাকটিস করে খুব সুবিধা হবে না, মানে আপনি যদি উন্নয়নের বিকল্প হিসেবে দেখেন। আরেকটি দ্বিতীয়ত উনি যেটি বলছেন যে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারে, মামলাগুলোর ব্যাপারে বেশ সতর্কভাবে এগুলো পরিচালনা করা উচিত, না হলে এগুলো এক ধরনের বিরাজনীতিকরণ দিকে ঠেলে দিতে পারে। আরেকটি প্রশ্ন অনেকে বলেন যে 2013-14 যে পরিস্থিতি বা 14 নির্বাচন বা যুদ্ধাপরাধীর বিচারের আপনি প্রসঙ্গ বলছেন, যুদ্ধাপরাধীর বিচারের সঙ্গে এখানে আরেকটি রাজনৈতিক দলের প্রসঙ্গ আছে, যেমন জামায়াত ইসলামী দলটি এখনও রাজনীতি করছে, যদিও তাদের নিবন্ধনটি নেই, কিন্তু আদালতে নিষ্কৃতি। অনেকে মনে করেন যে তারা এক ধরনের রাজনৈতিক ইসলামের একটা চর্চা তারা করবার চেষ্টা করেছেন, সেখান থেকে বরং অনেক বেশি রক্ষণশীল যে ইসলামিক বা ধর্মীয় গোষ্ঠী, তাদেরকে নিবৃত্ত করতে গিয়ে তাদের উপরে আসলে আওয়ামী লীগ বা ক্ষমতাসীন অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে, যেটি হয়তো পরবর্তীকালে আগামী দিনে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে বড় একটা সংকট তৈরি করতে পারে। মানে বাংলাদেশ, এই সংকট যে বাংলাদেশ যে আদর্শের ভিত্তিতে এই দেশটি স্বাধীন হয়েছে বা যে রাজনীতি আপনারা অন্তত মুখে চর্চা করতে চাইছেন, সেখানে একটা বড় সংকট বা ধাক্কা খেতে হতে পারে ভবিষ্যতে। খুব কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা বলছেন। আমি প্রথম ছোট্ট কয়েকটা প্রসঙ্গ ব্যারিস্টার শামীমের একটু ছোট করে রিপ্লাই দিয়ে, একটা হলো সরকারি কর্মচারীদের তুষ্ট করার জন্য বেতন বাড়ানো, কারণ ভোটবিহীন নির্বাচনে সরকার আসছে, এরকম একটা ইঙ্গিতের কথা বলছেন। সরকারি কর্মচারীদের কিন্তু বেতন নির্ধারিত হয়ে থাকে না। যখনই কোনো জীবনযাপনের মানের পরিসর বেড়ে যায়, তখন কিন্তু যারা বেতনভোগী কর্মচারী তাদেরকে আপনি নির্ধারিত বেতনের ভিতরে আটকে রাখতে পারেন না। এই কারণে তারাও কিন্তু এই দেশের অংশ। আজকে আমি এখন থেকে 5 বছর পূর্বে একটি কলম যে টাকায় কিনতাম, এখন কিন্তু সেই টাকায় না। কিন্তু আপনি শুধু তাদের কথা চিন্তা করলে ওই সরকারিতে, এটা তো কত লক্ষ লোক সরকারি চাকরিতে, অন্যান্য যারা, তারা তো তাদের উপরে যে প্রভাব, না, আপনি প্রাইভেট সেক্টরে যে কাজ করে তার হয়তো বেতন সেই প্রাইভেট অনুপাতে সেক্টরে বাড়েনি। কিন্তু বেতন ভাতা বাড়ছে। আপনি গার্মেন্টস সেক্টরে দেখেন, গার্মেন্টস সেক্টরে 5 বছর পূর্বে যে ভাতা ছিল, বেতন ভাতা ছিল, এখন কিন্তু সেই double অনুপাতে হয়েছে। সেই অনুপাতে আমি বলছি অনুপাতে, সেটা তো ব্যক্তিগত জায়গায়। আপনার প্রাইভেট অন্যান্য অর্গানাইজেশনও কিন্তু বেতন ভাতা বেড়েছে। কিন্তু আমি যে কথাটা বলছি যে শুধুমাত্র নির্বাচনের জন্য বা একটা ম্যান্ডেটহীন ইলেকশনের কারণে কর্মচারীদের তুষ্ট করার জন্য বেতন বাড়ানো হয়েছে, এটা সঠিক না। কারণ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন কজন? তাহলে ওকে একাই সবকিছু নির্বাচন করে দিতে পারবে? ওরে কি এই চুক্তিতে বেতন ভাতা বাড়ানো হয়? এটা তাদের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য। দ্বিতীয় একটা হচ্ছে বেগম জিয়ার মামলা হঠাৎ করে বেগবান হওয়ার সঙ্গে আর একটা বিষয় নিয়ে আসছেন, যে শীর্ষ রাজনীতিবিদদের মামলা। বেগম জিয়ার মামলা কিন্তু হঠাৎ বেগবান হয়নি। বেগম জিয়ার মামলা শুরু হয়েছে বহু পূর্বে। কোনো কোনো মামলা তো আছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় 2 দেন 2007 সালে হয়েছে। 2007 সাল থেকে এখন 17। বেগম জিয়ার মামলা কিন্তু কখনোই দ্রুত বিচার ট্রাইব্যুনাল দেওয়া হয়নি। বেগম জিয়াই শুধু না, বিরোধী কোনো রাজনৈতিক নেতার মামলা, আমি জিল্লুর ভাই আপনার এই অনুষ্ঠানে দ্ব্যর্থহীনভাবে বলছি, আমি জেনে বুঝে ইনফরমেশন নিয়ে বলছি, কোন শীর্ষ রাজনীতিবিদই শুধু না, কোন রাজনীতিবিদের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালেও দেওয়া হয়নি। তাহলে 500 লোকের বিচার হয়ে গেল চট জলদি বিডিআরে, সেখানে কিন্তু প্রত্যেকের আলাদা আইনজীবী ছিল, জেরা করার সুযোগ হয়েছে, সেই মামলা দ্রুত শেষ হয়ে গেল। ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল মামলা শেষ হয়ে গেল, রাজনীতিবিদদের মামলা কি শেষ হতে পারতো না? এই ক্ষেত্রে আমার মনে হয়েছে কখনোই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসাবে তড়িঘড়ি করে কাউকে সাজা দেওয়ার উদ্দেশ্যে বিচারটাকে ত্বরান্বিত করছেন, এরকম কোন স্টেপস হলে। এখন পর্যন্ত প্রায় 69 বার বেগম জিয়ার মামলায় সময় নেওয়া হয়েছে। 69 বার, 69 টাইম একটি মামলায় সময় নেওয়ার পরও তো বেগম জিয়া কখনো অ্যারেস্ট হন নাই। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যাওয়ার পর তিনি গ্রেপ্তার হননি। অর্থাৎ এই জায়গায় আমার মনে হয়েছে যে রাজনৈতিক উদারতা এবং স্বচ্ছতার যে জায়গাটা, অপরের প্রতি সম্মান বোধটা, সেই জায়গাটা মামলা চললে মামলার গতিতে চলছে। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে অন্য কিছু করছেন বা করবেন, এটা আমার মনে হয় না। তবে একটা কথা আমার ব্যক্তিগত অভিমত,
এই ভেরি রিসেন্টলি দেখুন দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তার কিন্তু কনভিকশন হয়েছে। দক্ষিণ কোরিয়া কিন্তু যেন তেন একটি রাষ্ট্রের মতো অবস্থা না। আমি রাজনীতি করব, সেটা আপনি বেগম খালেদা জিয়া হন, হোসেন মোহাম্মদ এরশাদ হন, আর শেখ হাসিনাই হন না কেন, যেই হন না কেন, আপনি অ্যাকাউন্টেবল থাকবেন না কেন? আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি যদি অপরাধ করেন, তাহলে অর্ডিনারি অপরাধ যারা করবে তাদের চেয়ে আপনার অপরাধটাকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। না হলে একটা মেসেজ চলে যায় যে উনি তো রাজনীতি করেন, ধরা সর ঊর্ধ্বে, ওনাকে কিছু করা যাবে না। সেই জায়গায় আমার মনে হয় যে রাজনীতিবিদদের অপরাধ থাকলে তার বিচার করার মধ্য থেকে বিরাজনীতিকরণ না, বরং রাজনীতির সৃজনশীলতা, রাজনীতির স্বচ্ছতা, রাজনীতি যারা করার কথা সেই সকল মানুষগুলো ওখানে আসার স্পেস হবে। না হলে হবে কি, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দিয়ে উনি যদি জজকে কিনে ফেলেন, উনি যদি পিপিকে কিনে ফেলেন, উনি যদি সাক্ষীকে কিনে ফেলেন, অথবা সরকারি দলকে কিনে ফেলে মনে করেন যে না আমাকে আর বিচারের মুখোমুখি তুমি করতে পারো না, তাহলে দেখা যাবে যে একসময় সবাই মনে করবে আমার টাকা হলে সবকিছু কিন্তু হবে। এই সমস্ত মামলা মোকদ্দমা বা এই ধরনের বিচার কি ভালো লোকদের রাজনীতিতে টেনে আনছে? এক, দ্বিতীয়ত হচ্ছে যে এতে করে কি এই যে দুর্নীতি বা অপকর্ম যা আমরা সমাজে অনাচার দেখছি সেগুলো কি কমছে? একটা বা রাজনীতির ভেতরে যে দুর্বৃত্তায়ন সেগুলো কি কমছে? দেখুন, দুর্নীতিবাজ কখনো নীতি কথা শোনে না, এরকম একটা প্রচলিত প্রবাদ আছে, ট্রু। কিন্তু এখন কিন্তু অন্তত দুর্নীতিবাজরা লাগামহীন অবস্থায় যা কিছু করতো একটা হিসাব নিকাশ করে। এই কারণে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পদে, ক্ষমতাসীন দলের ক্যাবিনেটে আছেন, ক্ষমতাসীন দলের মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারাও কিন্তু বহু চেষ্টা করে হাইকোর্টে এসে মামলা বাতিলের দরখাস্ত দেওয়ার পর রিজেক্ট হয়ে আবার ট্রায়াল কোর্টে চলে যাচ্ছে, সেখানে কিন্তু চার্জ ফ্রেম হয়ে সাক্ষী নেওয়া শুরু হয়ে যাচ্ছে। এইটা একটা মেসেজ সকলের জন্য যে দল করলেই বা নিজস্ব একটি জায়গা থাকলেই সবকিছু হবে না। আর এই জাতীয় ব্যক্তিদের কিছু জেলটেল হোক, আমি বলছি না ধরেই জেল দিতে হবে, অপরাধের দায় তাদের সাজা হোক, তাহলে অন্যদের জন্য একটা মেসেজ হবে যে খালি দল করলেই দায় মুক্তি পাওয়া যায় না। এখনো কিন্তু অনেক এমপি, অনেক জায়গায় রাজনৈতিক নেতারা অনেক দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত আছেন। স্কুলে শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে দপ্তরি অ্যাপয়েন্টমেন্টে অনেক ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত আছেন। এরা রাজনীতির জন্য কলঙ্ক। এই মানুষদের বিরুদ্ধে প্রসিডিং হয়তো এখন এমপি আছেন, অনেকের ক্ষেত্রে শুরু হচ্ছে না, কিন্তু উনি যখন এমপি থাকবেন না তখন কিন্তু ওনার রেকর্ড বলবে যে এই দুর্নীতিবাজদের বিচার করা যায়। আর কিছু পাবলিক ট্রায়াল হয়ে যায়, যেমন পত্রপত্রিকা অনেক এমপি সম্পর্ক আসছে তাদের কুকীর্তির কাহিনী, ওটাও কিন্তু অন কাইন্ড অফ ট্রায়াল। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কোর্টে বলছিলেন যে সংসদ সংক্রান্ত মামলাটাকে একটু স্টে করেন, তা কোর্ট বলল অসুবিধাটা কি? বলে প্রতিদিন প্রেস ট্রায়াল হচ্ছে যে স্পিকার জমিরুদ্দিন সরকার বাড়িতে সব নিয়ে খাচ্ছে, খন্দকার দেলোয়ার পার্লামেন্টের বাজেট দিয়ে চাউল বাড়িতে নিয়ে খাচ্ছে। আমার ট্রায়ালে 5 বছর সাজা হতো, কিন্তু প্রতিদিন সাজা হচ্ছে। ট্রায়াল হয় হোক, একটা কিছু আপনারা ডিসাইড করে দেন। এই জন্য বলছি যে কোনো কোনো ক্ষেত্রে ট্রায়াল কিন্তু জনগণ করে, প্রেস করে, আদালত করে। এই যে আদালতের প্রক্রিয়া যখন ব্যর্থ হয় তখন শুধু প্রেসে উঠলে বলে ও পত্রপত্রিকা দিয়ে কি হবে, আমার তো কিছু করতে পারে না। কিন্তু এখন কিন্তু পত্রিকায় বড় একটা নিউজ হলে ওই ক্লিপিংটা থেকে একটা ইনকোয়ারি প্রসিডিং অন্তত স্টার্ট হচ্ছে। বিশেষ করে ভেরি রিসেন্টলি দুদক কিন্তু অনেক অ্যাক্টিভ রোল প্লে করতেছে। এই জন্য এই ক্ষেত্রে আমার বক্তব্য, হুয়েভার মে বি পলিটিক্যাল লিডার, হি মাস্ট বি অ্যাকাউন্টেবল। তার অপরাধকে কোনো রকম গৌণ করে দেখার সুযোগ নাই। আর তৃতীয় যেটা আপনি একটা কথা বলছেন যে কি বিভিন্ন ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটা গ্রুপকে ডাউন করে দিয়ে আর একটা গ্রুপকে নিয়ে এসে আমি একটা গ্রুপকে ডাউন করতে আমি বুঝাতে চাইছি যে যারা মানে ইসলামের তো অনেক রকমের একটা ট্র্যাডিশনাল ইসলাম যেটা আমরা প্র্যাকটিস করি, একটা পলিটিক্যাল ইসলাম যারা ইসলামের নামে রাজনীতি করে, কিন্তু একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তারা থাকে। আরেকটা হচ্ছে শক্তি যারা ঠিক পলিটিক্যাল ফোর্স না, সোশিও পলিটিক্যাল ইসলামিক ফোর্স। আমি আপনার স্মেলটাকে বুঝতে পেরেছি। দেখুন, আপনার নিশ্চয় মনে আছে মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর, তিনি বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন। বাংলাদেশে হঠাৎ করে উত্থানের ভিতর থেকে তিনি কিন্তু বিশাল একটা নাড়া দিয়েছিলেন, বিপুল পরিমাণ ভোটও তিনি পেয়েছিলেন। তারপরে কিন্তু তার ওই জাতীয় যারা অর্গানাইজড হলো তারাই কিন্তু ইসলামী আন্দোলন, বিভিন্ন অর্গানাইজেশন শুরু করলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন, কেউ ইসলাম আন্দোলন করলেন বিভিন্নভাবে। রাগ ডাক ছাড়া বলা যেতে পারে সাম্প্রতিককালে হেফাজতকে ঘিরে কথাবার্তা হচ্ছে বর্তমান সরকারের সঙ্গে। এইটা কিন্তু রিপিটেডলি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে হেফাজতের একটি মামলা প্রত্যাহার করা হয়নি। হেফাজত যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিল সেই কর্মসূচির প্রেক্ষিতে রাষ্ট্র যে ব্যবস্থা গ্রহণ করছে সেইখান থেকে রাষ্ট্র ফিরে আসে নাই। কোনোভাবেই হেফাজতের সঙ্গে সরকারের কোনো নেগোসিয়েশন না। কিন্তু বাংলাদেশে এই কথা কি জিল্লুর ভাই অস্বীকার করা যাবে যে কওমি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছে ওই শিক্ষাকে আপনি আমি গ্রহণ করি না করি, সেখানে তো একটা বিশাল জনগোষ্ঠী ওই শিক্ষা গ্রহণ করতেছেন। সেই মানুষগুলোকে অল অ্যালং ওই ধারাবাহিকতা চলতে থাকবে। আজকে তাদের একটা
ফ্রেমের ভিতর নিয়ে আসা হচ্ছে। কালকে তাদের শিক্ষার কর্মসূচিটা, সিলেবাসটা ডে আফটার ডে ডেভেলপ করবে একটা ম্যানেজমেন্টের ভিতর আসতে আসতে। আপনার মনে আছে কিনা আলিয়া মাদ্রাসাকে যখন সরকারিকরণ করা হলো তখন বললো যে প্রচলিত কোনো শিক্ষা এখানে ঢুকানো যাবে না। এখন কিন্তু আলিয়া মাদ্রাসায় সকল শিক্ষা ব্যবস্থাই আছে, ইসলামিক সাবজেক্ট আছে, অন্যান্য সাবজেক্ট কিন্তু সেখানে পড়তে হয়। এই জন্য বলছি যে হঠাৎ করেই হেফাজতের সঙ্গে সমঝোতা করে বা মুক্তিযুদ্ধের চেতনার কথা যেটা চর্চা করার কথা বারবার মুখে আমরা বলি বা সরকারি দল বলেন, সেই জায়গার থেকে সরে আসা হলো কিনা এরকম একটা শঙ্কার কথা আমি যদি বুঝতে ভুল না করে থাকি আপনি যেটা বলছেন। এই ক্ষেত্রে আমার বিশ্বাসের জায়গাটা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন, কিন্তু তিনি পরিপূর্ণভাবে একজন মুসলমান। আপনার খেয়াল আছে বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বড় ভাষণটা ৭১, উনি যে ৭ই মার্চের ভাষণে কিন্তু ওনার সবচেয়ে আস্থার কথাটা বলছিলেন যে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর উপর তার যে বিশ্বাসের জায়গাটা। শেখ হাসিনা কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তার জায়গা থেকে তিনি কোনোভাবেই অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের ডেভিয়েশন করে অন্য কোনো রাজনীতিকে ওই জায়গায় আস্তে আস্তে আসার সুযোগ করে দেবেন এটা আমার মনে হয় না, আমি নিজেও বিশ্বাস করি। আরেকটা ছোট করি, আর সহায়ক সরকারের যে কথাটা প্রসঙ্গটা আসছে, সহায়ক সরকার নামক কোনো কনসেপ্ট বাংলাদেশে কনস্টিটিউশন নাই। আপনি বলছেন যে একটা সময় তো সকলে কনস্টিটিউশনে তো সব থাকে না, একটা সময় কিন্তু কনস্টিটিউশনের বাইরে গিয়ে আমরা করেছিলাম, সেটা কিন্তু সফল হয়নি। সফল না হওয়ার পরে তারপর সেটা ছিল, সেটা যখন একটা মামলা হলো। না, আমি ধরেন যে ৯০ এর উদাহরণ টেনেছি, যে ৯০-তে তো সংবিধান পরে পরিবর্তন করা হয়েছে, আগে শাহাবুদ্দিন সাহেবের। না, আমি বলছি যে এখনো ওই শাহাবুদ্দিন সাহেবকে এনে সংবিধান পরিবর্তন করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার একটা পার্ট যেটা ঘটে গেছে ফেরত আনা যাবে না, সেটাকে সুপ্রিম কোর্ট কন্ডোন করছে, অর্থাৎ যেটা ফেরত আনাবার সুযোগ নাই ওটাকে মার্জনা করছে। কিন্তু যে প্রভিশনটাকে কনস্টিটিউশনে আমরা যুক্ত করেছিলাম কেয়ারটেকার সরকার, কিন্তু আপনারা দুজনেই আইনজীবী এবং বেশ ভালো আইনজীবী, সুপ্রিম কোর্ট কন্ডোন করেছে, কিন্তু আজকে যে বেঞ্চ করেছে পরবর্তী কোনো কালে হয়তো অন্যরকম কথাও সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা শুনতে পারি। অস্বাভাবিক নয়? না, অস্বাভাবিক না। এই ক্ষেত্রে রাগ ঢাকের কিছু না, অস্বাভাবিক না। আমাদের অনেক চিন্তা চেতনা কিন্তু রিভিউ হয়, কাজে আগামীতে যে রিভিউ হবে না কথা আমি বলছি না, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে সেন্টিমেন্ট আজকে যা অচ্ছুত কালকে সেটি না, অনেক কিছু রিভিউ মানে সময়ের চাহিদা পূরণে আমাদের সর্বোচ্চ আদালতে একসময় মার্শাল লকে সুপ্রা কনস্টিটিউশন পর্যন্ত বলছিল, এবং আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে সংবিধান সংরক্ষণের দায়িত্ব নিয়ে সংবিধানকে পদদলিত করার কাজটাও কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি করেছিল। ভবিষ্যতে কি হবে জানি না, তবে এখন পর্যন্ত ওই জাতীয় অসাংবিধানিক প্রসেসকে গ্রহণ করার মতো সাংবিধানিক সুযোগ নেই। এটা হলো স্যালাস পপুলাস সুপ্রিমা লেক্স, মানে স্টেট ইন্টারেস্ট হচ্ছে সবচেয়ে উপরে। এই স্টেট ইন্টারেস্টটা ব্যাখ্যার মানে যখন কোর্টে যায় এটা আবার জাস্ট টু জাস্ট ভ্যারি করবে ন্যাচারালি, এবং এই মানে স্টেট ইন্টারেস্ট দিয়ে অনেক খারাপ কাজ কন্ডন হয়ে গেছে, অনেক ভালো কাজও গ্রহণ হয়ে গেছে। এটা আসলে টাইম টু টাইম ইফেক্টিভ কন্ট্রোল এবং দেশের সিচুয়েশনের উপরেই নির্ভর করে। যেটি আমি আপনার টকশোতে অনেকবার বলেছি, অনেক টকশোতে বলেছি, ২-৩ বছর আগেও বলেছি, যদি দেশে এভাবে বহুত্ববাদের ঘাটতি থাকে, বাক স্বাধীনতায় কিছুটা সংকোচন থাকে, বিরোধী দলগুলো দাঁড়াতে না পারে, তাহলে খুব দ্রুত দেশে ধর্মীয় যে চেতনা বা ধর্মীয় বা ইসলামিস্ট যে দলগুলো আছে তাদের গুরুত্ব বাড়বে এবং তারা শক্তিশালী হবে। এবং এটা একটাই যুক্তি আমি দিয়েছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বেশি আদর্শিক, এত বেশি ত্যাগী, এত বেশি রেজিমেন্টাল, এত বেশি সাহসী, এদের সাথে সাহসী হওয়ার মতোই মাদ্রাসার ছেলেরা ছাড়া আর কেউ পাওয়া যাবে না। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে আজকে আমাদের জাতীয় পার্টি একটা ৫৮ দলের জোট করেছে, সেখানে ৫২ থেকে ৫৩ দলই কিন্তু ইসলামিস্ট দল, ছোট বড় মিলায়ে। বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ হেফাজতের সাথে বসেছে, এটা অন্যায় কিছু না, একটা কওমি মাদ্রাসা। কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন, যে এই কওমি মাদ্রাসার স্বীকৃতি কিন্তু সরকার সবসময় দিতে চেয়েছে, একটা জায়গাতেই খটকা ছিল, সেটা হচ্ছে হেফাজত বলেছে যে আমাদের সিলেবাসে এক চুলও পরিবর্তন করা যাবে না। এবং বর্তমানে এবং সেটাতে আওয়ামী লীগ বিএনপি কেউই রাজি হয়নি কখনোই, যে বাংলাদেশে একটা সিস্টেম থাকবে সেখানে বাংলাদেশ স্টাডিজ অথবা বাংলাদেশের ইতিহাস অথবা ইংলিশ বা এই ধরনের কোনো কিছু থাকবে না, তা না। তাদের ওই ইয়ার থেকে দিল্লি থেকে যেটা আসতেছে দেহবন্ধের সিলেবাসটাই এক্স্যাক্টলি তারা ফলো করছে, এবং সেটাই মেনে নিয়ে সরকার কিন্তু কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিচ্ছে, যেটা কাঠামোগত হচ্ছে। ইংলিশ মিডিয়াম, আপনার টকশোতে বলছি, ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু বাংলাদেশ স্টাডিজ পড়ানো হয়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সরকার থেকে ৩-৪টা কোর্স ম্যান্ডেটরি করে দেওয়া হয়, আপনি ইঞ্জিনিয়ারিং ছাত্র হবেন তারপর আপনাকে বাংলাদেশ স্টাডিজ পড়তে হবে। তো এই কওমি মাদ্রাসার স্বীকৃতিটা কিন্তু একদম কার্টা ব্ল্যাঙ্কে হয়ে গেছে, কোনো প্রকার কন্ডিশন ছাড়াই। এবং ভবিষ্যতে কন্ডিশন আরোপ করলে
এই হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এটা মেনে নেবে এটা আমার কখনোই মনে হয় না, কারণ তাদের একটা আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার আছে। যেটা আমি বলছিলাম, বহুত্ববাদের ঘাটতি থাকার কারণে স্বাভাবিকভাবেই ধর্মীয় দলগুলোর গুরুত্ব বাড়ছে এবং অদূর ভবিষ্যতে, এখন না অনেক পরে, এদেশে একসময় প্রধান বিরোধী দল সংসদে এবং সব জায়গায় একটা ইসলামিস্ট দল হলে আমি অবাক হব না। আরও অদূর ভবিষ্যতে সেই দলটি যখন বিরোধী দল হবে, এক পর্যায়ে সরকারি দল হওয়াটাও খুব অস্বাভাবিক কিছু না। এর সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সও যুক্ত আছে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সেই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেটা তিন দিক দিয়ে আরেকটা কোনো মুসলিম দেশ নাই, মানে তিন দিক দিয়ে একটা হিন্দু রাষ্ট্র, চারদিকে একমাত্র মুসলিম দেশ পৃথিবী। তো এখানে কিন্তু ফান্ডামেন্টাল পলিটিক্সের বিস্ফোরণ হওয়াটা খুব সহজ, খুবই সহজ। তো যে কারণে আমাদের এই আলটিমেটলি কিন্তু ওই বহুত্ববাদ, ওই গণতন্ত্র, ওই পুরোনো কনসেপশনগুলোতেই কিন্তু ব্যাক করতে হবে। আসলে জ্ঞানী লোকরা 1000 বছর আগে যা লিখে গেছে সেটার পিছনে কারণ আছে। সেটা করলে একটা রাষ্ট্র, একটা সিস্টেম, একটা গতানুগতিক ধারায় চলতে পারে। আওয়ামী লীগের যেটা প্রবলেম হচ্ছে, আওয়ামী লীগের পক্ষে উদার হওয়া খুব কঠিন। আওয়ামী লীগ 2001 সালে যথেষ্ট পরিমাণ উদারতা দেখিয়ে একটা ফেয়ার ইলেকশনের দিকে গেছে, কোনো প্রকার কনস্টিটিউশনাল ডিসরাপশন করেনি, খুব মার্জিনাল ভোটে আওয়ামী লীগ হেরে গেছে। এবং তারপরে 1 থেকে 6 তাদের উপর যে নির্যাতনটা হয়েছে, ইনক্লুডিং বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড ছুড়ে মারা, দেন 111 আসা, 111-এ আবার বঙ্গবন্ধু কন্যার অ্যারেস্ট হওয়া, তখন রেজা ভাই খুব সাহসী আইনজীবী ছিলেন বঙ্গবন্ধু কন্যার পক্ষে। এই অনেকগুলো জিনিস কিন্তু আওয়ামী লীগকে উদার হতে বাধা দিচ্ছে। কিন্তু আলটিমেটলি আপনাকে উদার হতে হবে, এটারও কোনো বিকল্প নাই। আপনি রাজনীতি করলে বঙ্গবন্ধু যে পাকিস্তান সরকার তার জন্য কবর কেটে রেখেছিল, উনি এর সাথে কিন্তু দেশের স্বার্থে রিলেশন বিল্ড আপ করেছেন। জুলফিকার আলী ভুট্টোকে আবার বাংলাদেশে ডেকে নিয়ে আসছেন। অনেকে বলে বঙ্গবন্ধু হত্যার বীজটা ওখানেই নিহিত ছিল, কারণ জুলফিকার ভুট্টো যখন 74 সালে বাংলাদেশে আসলো তখন এয়ারপোর্টে বিপুল পরিমাণ লোক চলে আসছিল। এখান থেকে বঙ্গবন্ধুর হত্যাকারী যারা, তারা একটা উৎসাহ পেয়েছে, অনেকে বলে থাকেন। এনিওয়ে, বাট দেশের স্বার্থে উনি কিন্তু একটা কম্প্রোমাইজিং মেন্টালিটি দেশ চালাচ্ছেন। আজকেও এই কম্প্রোমাইজ মেন্টালিটির দরকার। শীর্ষ নেতা খালেদা জিয়া বা বেগম জিয়া বা অন্যদের যে মামলাগুলো আছে, আইনের গতিতে চলবে, দুর্নীতিগুলো সাজা পেয়ে সাংবিধানিকভাবে এটাই হওয়া উচিত। তবে রাষ্ট্রীয় প্রয়োজন, ইনক্লুসিভ রাজনীতির একটা, সামনের ইলেকশনটা ইনক্লুসিভ করার একটা চাহিদা কিন্তু সরকারের মধ্যে আছে। এখন রাজনীতির স্বার্থে তাহলে দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে। বেগম জিয়ার কথা বলছেন না, বা হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলছেন না, যেমনটা সওম রেজাউল করিম বলছিলেন। ওই যে আমি প্রথমে বললাম স্যালাস পপুলার সুপ্রিমালিস্ট, অনেক কিছুই এই স্যালাস পপুলার সুপ্রিমালিস্টের মধ্যে হয়ে গেছে, আগে অনেকবার হয়েছে, হ্যাঁ, অতীতেও হতে পারে। যেটা কনস্টিটিউশন ইজ লিভিং অর্গানিজম, আপনার একটা ব্যাখ্যা হতেই থাকবে এবং রাষ্ট্রীয় প্রয়োজনই ব্যাখ্যা হবে, একবার একভাবেই ব্যাখ্যা হবে। তো ওই যে মিলিটারি গভর্নমেন্টকে স্টেট ভার্সেস ডসোতে জাস্টিস মুনির স্বীকৃতি দিয়েছিল 1972 সালে, সেম সিচুয়েশনে আসমা জিলানির মামলায় আবার পাকিস্তান সুপ্রিম কোর্ট বলছে না, এটা স্বীকৃত না। সো এটা ভ্যারি করে। তো ইনক্লুসিভ রাজনীতি করতে হলে আপনি দেখেন এখন মির্জা ফখরুলের বিরুদ্ধে প্রায় 78টা বা 80টা মামলা, আমি জানি না এই মামলাগুলোর কি হবে। যদি এগুলোর মধ্যে ওনার একটা বড় অংশ ওনার সাজা হয়ে যায়, স্বাভাবিকভাবে উনি ইলেকশন করতে পারবেন না। আরও যারা আছেন শীর্ষ 10-15 জন, তাদের যদি সাজা হয়ে যায়, ইলেকশন করতে পারবে না। তখন কি বিএনপি আসলে ইলেকশনে যাবে কিনা? তো এটা একটা প্রবলেম রয়ে গেছে। ধরা যাক দুটো সম্ভাবনা বা আশঙ্কার কথা বলি। ধরা যাক যে বিএনপি নির্বাচনে গেল না, আগামী নির্বাচনটিতে বাকি সকল রাজনৈতিক দল অংশ নিল, ইনক্লুডিং ইউর পার্টি। কেমন হবে সেই নির্বাচন? এক। দুই হচ্ছে যে বিএনপি বেগম জিয়া সহ কেউ জেলে গেলেন, বা বিএনপি বেগম জিয়া নয়, বিএনপির নাম নিয়ে কিছু নেতাকে নিয়ে একটি দল হলো, বিএনপি নামই হলো, নির্বাচন কমিশন তাদেরকে ধানের শীষ প্রতীকটি দিয়ে দিলেন, কিন্তু সেই দলে বেগম জিয়া নেই, সেরকম একটি বিএনপি, এখানে তারা নির্বাচনে গেল, সেটির কি গ্রহণযোগ্যতা দেশে বিদেশে হবে বা জনগণ? অনেকগুলো অপশন তো আছে, মানে দুটো অপশনের কথা। একটা হলো বিএনপি যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন বর্জন করে, তাহলে সেই ইলেকশনে গ্রহণযোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ নাই, অযৌক্তিক ভাব। যেমন আমি বলবো 2013 সালে তাদের নির্বাচন বর্জনটা তারা আরেকটু আলোচনা করতে পারতো। বঙ্গবন্ধু কন্যা যখন তাদেরকে ডাকলেন ক্যাবিনেটে ফর্ম করতে, তারা এরকম একটা পারসেপশনও তো আছে যে সরকারও চায়নি বিএনপি আসলে নির্বাচনে আসুক 2014-তে। এটা একটা পারসেপশন। এখন হয়তো সরকার খুব সাফল্যের সঙ্গে বিএনপির কিছু কিছু রাজনৈতিক ক্রিয়াকর্মের কারণে, সেই জ্বালাওপোড়ার ঘটনার কারণে হয়তো সরকার একটা বিএনপির উপরে দায় চাপাতে পারছে, কিন্তু সাধারণভাবে একটা পারসেপশন তো পলিটিক্যাল অ্যানালিস্টদের মধ্যে আছে যে সরকারও চায়নি বিএনপি নির্বাচন। এটা অনেক রাজনীতিবিদ মনে করে এবং সেটা যুক্তি আছে। তবে এখন একটা পারসেপশন আছে, মেবি মিস্টার রেজাউল করিম এগ্রি করবেন বা করবেন আমি জানি না, যে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যে কোনোভাবে 2021 পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে তাকে, কারণ বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী আওয়ামী লীগ উদযাপন করতে চায় এবং ক্ষমতায় থেকেই সে উদযাপন করতে চায়, এবং বাংলাদেশের 50 বছর
বাংলাদেশের জন্মের সঙ্গে যেহেতু আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগ চাইবে সেটিকে খুব ভালোভাবে সেলিব্রেট করতে না, ক্ষমতায় থেকে। এগুলো তো জনগণের উপর ছেড়ে দিতে হবে আলটিমেটলি, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন। হ্যাঁ, বিএনপির জন্য অনেকগুলো কিন্তু রয়ে গেছে, এবং এই যে এটা হলে কি হবে, কিন্তু আমার ওটা হলে যে কি হবে। দুটো প্রশ্ন যে আমি আপনি বলছি যে বিএনপি বিএনপি গেল না, ছাড়া যদি কোনো নির্বাচন এখানে হয় একটা সেই প্রবলেম নির্বাচন আছে। প্রবলেমটা হচ্ছে বিএনপির আওয়ামী লীগের অনেক শক্তিশালী রাজনীতির পরেও বিএনপির ঐক্যটাতে কোনো ফাটল ঘটেনি, বা বিএনপিতে আপাত দৃষ্টিতে কোনো ফাটল ঘটেনি। বিএনপির সাথে জামাত আছে, তাদের কিছু ভোট আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। বিএনপির সাথে বিকল্পধারা আছে, তাদের কিছু আঞ্চলিক ভোট আছে। বিএনপির সাথে এলডিপি আছে, তার একটা সেই সব ভোট আপনি কাউন্ট না করলে বিএনপি নিজস্ব যে ভোট অবশ্যই আছে আছে। সেটি তো অ্যাজ এ কম হোল নয়। তাদের জোটটা একেবারেই তুচ্ছ না যে তাদেরকে বাদ দিয়ে টোটাল কিছু করা যায়, এবং সরকারও কিন্তু সেটা বলছে না। গালি দিলেও কিন্তু বিএনপিকে গালি দিচ্ছে ওবায়দুল। কারণ কি, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিএনপি। হ্যাঁ, যেটি আলটিমেটলি আসবে রিজনেবলনেসের প্রশ্ন, যে সরকার একটা মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার পর যদি বিএনপি না আসে, তখন তো আপনি স্বাভাবিকভাবে বিএনপিকে সবাই দায় দেবে। আবার বিএনপি সবাই কনভিক্টেড হয়ে গেল, যে কোনো কারণে হোক, এটা আইনি প্রক্রিয়াই হলো, এবং সরকার তারপর বললো বিএনপিকে আসেন, ইলেকশনে আসেন, এটাকে আপাত দৃষ্টিতে লেভেল প্লেইং ফিল্ড মনে হবে না। বা বিএনপিকে ভেঙে বিএনপি নাম দিয়ে আরেকটি ধানের শীষ প্রতীক দিয়ে যদি এরকম নির্বাচন চেষ্টা করা অনেকবারই হয়েছে, খুব সফল এখন কখনো পর্যন্ত হয়নি। সফল হয়নি, যেটা আপনি না, বলেছেন যে সব দল নিয়েই ভবিষ্যতে হয়েছে, অনেক এর আগেও হয়েছে, কিন্তু আসলে খুব একটা সফল এগুলো হয় না। আলটিমেটলি মেইন দলটা রয়ে যায়। মিস্টার রেজাল্ট। দেখুন এই জায়গায় একটা কাদম্বিনী মরিয়া প্রমাণ করে দিয়েছে, মরে না। মনে নেই। শামীম বারবার বলছেন যে আওয়ামী লীগকে উদার হতে পারবে না। কঠিন এখন আর কি। কতটা হলে উদার হওয়া হবে? ওই একটা কবিতা আছে যে কতটা পথ পার হলে পথিক বলা বলা যায়। যায়। আওয়ামী লীগ 2001-এর অক্টোবরের পরে যে ভয়াবহ সহিংসতা হলো, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত পা কেটে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর দখল করে সেখানে সরষা বপন করার মতো ভয়াবহ ঘটনার পরে, ওই টার্মটা চলে যাওয়ার পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কান্ট্রি ওয়াইড মেসেজ দিলেন, কোনো বিজয় উৎসব করা যাবে না। তো বলে কি আমরা বিজয় হয়েছে, আমরা বিজয় উৎসব করবো না? বলে না, ওই বিজয় উৎসব করতে গেলে মাথার ভিতর কাজ করবে যে তোরা নির্বাচিত হওয়ার পর কি করছিলি। এই জন্য কিন্তু বিজয় উৎসবও করতে দেননি। এই কথাটা মনে করিয়ে দিলাম এই কারণে, এইটা হৃদয়ের বিশালতা, রাজনীতিতে উদারতা না থাকলে এইরকম সাহসী সিদ্ধান্ত কেউ নিতে পারে না। বরং বলার কথা ছিল যে বিজয় উৎসব করো, পরাজিতদের দেখিয়ে দাও যে আমরা বিজয় হয়েছি, টেকনিক্যাল একটা মেসেজ দাও, ওদের পিটা মারো। সেটা কিন্তু শেখ হাসিনা করে নাই। দ্বিতীয়টা হলো, অন্তত 19 বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার সবচেয়ে বড় ঘটনাটা হলো 2004-এর 21 আগস্টের ঘটনাটা। সেই ঘটনায় পরিষ্কার হয়ে আসছে, এবং আওয়ামী লীগ আমলে না, কেয়ারটেকার আমলের তদন্তে বেরিয়ে আসছে যে দিদেন গভর্নমেন্ট ইনভলভ ছিল। তারেক রহমান, পিন্টু সাহেব ও সহ লুৎফুজ্জামান বাবর, অন্যরা সম্পৃক্ত ছিল। আমাকে মেরে ফেলতে চেয়েছিল, অর্থাৎ শেখ হাসিনাকে যদি ভাবেন যে আমাকে মারতে চেয়েছিল। 23 জন স্পটে মারা গেল, জিল্লুর রহমানের ওয়াইফ পরে মারা গেল। এত বড় ঘটনার মামলাও কিন্তু শেখ হাসিনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার করতে চায় নাই। আল্লাহর অশিষ্ট রহমতে শেখ হাসিনা রক্ষা পেলেন। তারপরেও কিন্তু সেই খুনের চেষ্টা বা খুনের জন্য যারা আসলেন তাদের দ্রুত প্রতিশোধ, প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনা স্পেশাল ট্রাইব্যুনাল দিয়ে বিচার করতে যান নাই। এটা তার উদারতা না। শেখ হাসিনা যখন পার্লামেন্টে তাদেরকে প্রথম ডাকলেন যে আসেন আমরা আলোচনা করি, তারা আসলেন না। গভর্নমেন্ট শেষ হয়ে যাওয়ার পূর্বক্ষণে যখন টেলিফোনে ডাকলেন আসেন ক্যাবিনেট ফর্ম করি, তারপর তারা আসলেন না। এরপর শেখ হাসিনা আরাফাত রহমান কোকো মারা গেল, তার দরজায় গেলেন, কি নির্লজ্জভাবে শিষ্টাচীন অবস্থায় দেশের প্রধানমন্ত্রীকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা আর কত উদার হবে? কোথায় গেলে শেখ হাসিনার উদারতা? এগুলো করেছেন বলেই তো আপনি এই যে তার উদার্যের দাবিটা করতে এই যে পারছেন, বলছেন বা যে মানুষ স্বামী বলছেন যে উদার হতে পারে না, মানে উনি রাজনৈতিক ক্ষেত্রে আরো বলছেন যে রাজনীতি আর কি হলে উদারতা হবে? মানে রাজনীতির যে আইডিয়াল একটা পরিবেশ পরিস্থিতি থাকা দরকার সেটি নিশ্চিত করা। নির্বাচনকালীন সরকারে তাদের নেওয়ার কোনো দরকার নাই। তারপর শেখ হাসিনা বলছে কোনটা নিতে চান আপনারা আসেন। আর কিভাবে উদারতা? এখন শেখ হাসিনা একটা উদারতা দেখাতে পারে যে তার নিজের সিটটা ছেড়ে দিয়ে বলতে পারে যে আপনি সেই সিটি ইলেকশন করেন এবং আপনি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। এইরকম উদারতা দেখাবার সুযোগও শেখ হাসিনা নেই। এই কারণে যে একটা সিটে দিলে শেখ হাসিনাকে তো মানুষ ভোট দিয়েছে, তিনি সরকার গঠন করেছেন, ইচ্ছা করলেই তার কনস্টিটিউশনাল প্রসেসকে ব্রেক করে অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই। উদারতা শেখ হাসিনা রাজনীতিতে যা দেখাবার দৃষ্টান্ত দেখেছেন এ পর্যন্ত, এই উদারতা বাংলাদেশের রাজনীতিতে আপনি বলুন। 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 21 বছর রাজপথে আওয়ামী লীগ থাকে নাই। 21টা বছরে কত মামলার মুখোমুখি হয়েছে। জিল্লুর রহমান মারা গেছে, তারা রাস্তায় পিটান খেয়েছে, ড্রেনের ভিতর পড়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এই 21 বছর কিন্তু রাজনীতি করেছে আওয়ামী লীগ।
কারোর সঙ্গে কিন্তু নেগোশিয়েট করে ভাগাভাগি করতে জানে রাজনীতিতে। এইটা এই কারণে বলছি যে বিএনপি যদি রাজপথের আন্দোলনের বড় রাজনৈতিক দল হয়, তাহলে বিএনপি কয়দিন ক্ষমতার বাইরে আছে? আওয়ামী লীগের বয়স যতদিন 68 বছর, সেই তুলনায় আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা কদিন ছিল? বিএনপি যে কয়দিন সৃষ্টি হয়েছে রাষ্ট্র ক্ষমতা কত বিশাল সময় রয়েছে, ওই তুলনায় কিন্তু আওয়ামী লীগ মোটেই ক্ষমতা ছিল না। আর বিএনপি আন্দোলন সংগ্রাম করে টিকে থাকতে পারবে না কেন? আর আমি মনে করি বিএনপি যদি ওই যে রাজনৈতিক বলে যে এখন আপনারা গুলি করে দেন, বুকে করেন, পায়ে করেন, দিলুর ভাই, জেলখানা গুলিবিদ্ধ মানুষে শোনেন, ভরপুর, এই যে কথাটা বললেন, জেলখানায় মানে চিৎকার হয়ে শোয়ারও একটা আচ্ছা, রেট আছে, মানে অনেক কিছু জায়গা পাওয়া যায় এই না। জায়গাটা আপনার মনে আছে গণগ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, জি। সেই তখন গণগ্রেপ্তার ঘটনাকে ঘিরে মামলা হয়েছিল। আপনি দেখুন বিএনপি আমলে আহসানুল্লাহ মাস্টার, মমতাজ, শাহেসিম, কিবরিয়া, মঞ্জুল ইমাম থেকে শুরু করে যত পলিটিক্যাল লিডার কিলিং হয়েছে, আওয়ামী লীগ আমলে একজন উল্লেখযোগ্য পলিটিক্যাল লিডার কিলিং এর একটা উদাহরণ দেখান আমার কাছে, একটা সিঙ্গেল উদাহরণ দেখান। ঘটনা যে ছোটখাটো কিছু ঘটে নাই তা না, কিন্তু এইরকম ঘটনা 21 আগস্টেরটা সহ এত বড় মানে ঘটনা, ডালপালা বলা হয় যে থাকে যে ডালপালা সব ভেঙে দিয়েছেন বা কেটে ডালপালার দিয়েছেন। ঘটনা যদি বলেন তো ওরকম ঘটনা কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ডিটেনশন 3 বার হয়েছে, হাইকোর্টে আসার পরে ওখান থেকে ছেড়ে দেওয়ার পর আবার ডিটেনশন। আমি আসছি, আমার হাতের সময় নেই। না, বলছি যে এই উদারতার জায়গা কিন্তু আওয়ামী লীগ দেখাবার চেষ্টা করেছে। দেখি ব্যারিস্টার শামীম কতটা এগ্রি করেন। এক মিনিটে শেষ না না, করতে হবে, অনেক আমার হাতের ছোটখাটো সময় নেই। উদাহরণ তো অবশ্যই আছে, কিন্তু বড় যে জায়গাটা ইনক্লুসিভ ইলেকশন করা, ফেয়ার ইলেকশন করা, এবং আমরা সেটা খোলামেলা বলতে পারি, ইউনিয়ন পরিষদ ইলেকশনে আওয়ামী লীগ কোনো উদারতা দেখায় নাই, উপজেলা ইলেকশনে আওয়ামী লীগ কোনো উদারতা দেখায় নাই, পৌর ইলেকশনে আওয়ামী লীগ কোনো উদারতা দেখায় নাই, আর 5 ইলেকশনের কথা বাদই দিলাম। তো আওয়ামী লীগ উদার দেখাচ্ছে, কিন্তু ওই একটা জায়গায় এসে ভোট ইলেকশন ওই জায়গাগুলোতে এসে আওয়ামী লীগ কিন্তু আর ঠিক উদারতার জায়গায় থাকতে পারে না। এটার অনেকগুলো কারণ হচ্ছে ক্ষমতা সরে যাওয়ার, ক্ষমতায় না থাকার মানে অনেকটা সাহস, বা আমি যেটা বলবো যে কনসিকুয়েন্সটা আওয়ামী লীগ এখন নিতে চাচ্ছে না বা নিতে পারবে কিনা। এখন তো অনেকে বলছেন যে রাজনৈতিক প্যাটার্নও চেঞ্জ বিপদ হয়ে আছে, গেছে। এবং বেগম জিয়া যেভাবে বলছেন যে জনগণ Exactly, এক কাপড়ে বিদায় করবে, এখানে বিএনপির দায়টা হচ্ছে সেই BNP ভয়টা আছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এখন অনেকে বলে থাকেন যে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু এখন ডিপেন্ড করে না কেন, যাদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে হচ্ছে। আপনি প্রশাসনের কথা একটু আগে উল্লেখ করলেন, প্রশাসন, বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা, নিরাপত্তা বাহিনী সবাই মিলে বা পুলিশ সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তারাও চান না যে ক্ষমতা থেকে পরিবর্তন হোক। পরিবর্তন হয়, কারণ পরিবর্তন হলে তারা প্রত্যেকেই তাদের নিজেদের জন্য একটা বড় বিপদ দেখছেন। এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, বাট মানে একসময় অনেকদিন পরে হলেও পরিবর্তন হবে। বাট হ্যাঁ, আমি মনে করি যে রাজনীতির দরজা একটু একটু খুলছে, উদারতার দরজাও খুলছে, হয়তোবা এখন অল্প, বাট একসময় বেশি হবে, এটা আমরা কামনা করতে পারি। সমালোচনা করুন, 1 মিনিটে শেষ করতে হবে। দেখুন, ওই যে যারা বললেন যে অনেকেই সম্পৃক্ত, তারা ক্ষমতা না থাকলে তাদের অসুবিধা মানে হবে, প্রধানমন্ত্রী চাইলেও তার চারপাশে যারা আছেন তারা অনেকে চান না, এইটা ব্যাপারটা দিলুর এরকম ভাই, অনেকে এটা বলে থাকেন। একেবারে অ্যাবসলিউটলি রং আইডিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আপনি দেখেন একেবারে নিতান্তই তার পারিবারিক যে পরিমণ্ডল, শেখ রেহানার ছেলে মেয়ে, শেখ হাসিনা এবং তার 2 ছেলে মেয়ে, রাজনীতির সঙ্গে এমন কোনো অনৈতিকতা, এমন কোনো করাপশন বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তারা সৃষ্টি করেননি যে ক্ষমতাচ্যুত হয়ে গেলে তারা ভয়ে ক্ষমতা ছাড়ছেন না, এরকম অবস্থা না। না না, তাদের কথা বলা হচ্ছে না, তারা সহ অন্যান্য যারা ওই 5-7 জনের কথা বলা হচ্ছে না। আমি বলছি যে অন্যান্য যারা জড়িত আছে ক্ষমতার বিভিন্ন সুযোগ সুবিধা, ল এনফোর্সিং এজেন্সি সহ প্রশাসনের, আমি মনে করি রাজপথে তারা এতটা পলিটিসাইজড হয়েছে, এরকম একটা আলোচনা পলিটিসাইজ সব সময় হয়। আপনি ইজাকুল হায়দার কথা মনে নাই? 10 টাকা অস্ত্র মামলায় এনএসআই এর প্রধান, ডিজিএফআই এর প্রধান, তাদের কনভিকশন হয়েছে। আওয়ামী লীগ আমলে কি এরকম একটা ঘটনা ঘটছে? ওই রকম পলিটিসাইজ হয়নি। তবে বাস্তবতা বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সিকে সবাই কম বেশি ব্যবহার করতেছে, কিন্তু এজহল মনে হয় কি স্টেটসম্যান যিনি থাকেন, যত কথা বলি প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকে আমার মনে হয় না তিনি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির কারণে শঙ্কিত হয়ে রাজনীতি অন্যের হাতে দেবেন না, এরকম অবস্থা বোধ করেন না। ছোট্ট একটা কথা বলে শেষ করি। নারায়ণগঞ্জে যখন শামী ওসমান হেরে গেল, আইভি নির্বাচিত হলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনার প্রার্থী তো হারছে, আপনার বক্তব্য কি? উনি বলছেন যে আমার প্রার্থী হারছে তাতে কষ্ট নেই, গণতন্ত্রের বিজয় হয়েছে, সেখানে আমার তৃপ্তি। এই হচ্ছে শেখ হাসিনা। কিন্তু ব্যারিস্টার শামীম বলছেন যে নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগকে তিনি খুবই অনুদার দেখছেন বিগত দিনগুলোতে। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটিল এবং অ্যাডভোকেট সমর জাল করিম। দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে। একটি নির্বাচন ঘনিয়ে আসছে, যদিও এত আগ থেকে বাংলাদেশের মতো দেশে নির্বাচন নিয়ে আলোচনা, যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা কাঙ্ক্ষিত নয়, কারণ আমরা আলোচনা করছি বিএনপি পার্টিসিপেট করবে কিনা, ভালো নির্বাচন হবে কিনা, কিন্তু অবশ্যই
অবশ্যই এই আলোচনার একটা প্রেক্ষাপট আছে, সেই পেছনের দিকে তাকানো দরকার। বিশেষ করে 2014 নির্বাচন, সেই নির্বাচনের পরিণতি কি হলো, সেই নির্বাচন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, সেই নির্বাচনের ফলে আওয়ামী লীগ কতটা লাভবান হয়েছে, কিছুটা উপর দিক থেকে দেখার বিষয় আছে, কিছুটা ভেতর দিকে দেখার বিষয় আছে, অন্যান্য রাজনৈতিক দলের পরিস্থিতি কি দাঁড়ালো সেগুলো বিবেচনায় নেওয়ার বিষয় আছে। মূল কথা হচ্ছে যে আমরা চাই কিংবা না চাই, উন্নয়ন বা কোনো কিছু দিয়েই আসলে রাজনীতির যে আকাঙ্ক্ষা, রাজনীতিতে যে একটা সুস্থ পরিবেশের নিশ্চয়তা বা গণতান্ত্রিক আবহ তৈরি করা, সেটির কোনো বিকল্প হতে পারে না। বহুমাত্রিক রাজনীতি, বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠা করবার যে প্রয়োজনীয়তা বাংলাদেশে রয়েছে, সেই জায়গাটাতে কোনো ঘাটতি আসলে উন্নয়ন বা অন্য কোনো কিছু দিয়ে ঢাকা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে সমাজের কুপমণ্ডুক বা প্রগতিশীলতার বিপক্ষের কোনো শক্তি এখানে জায়গা করে নিক, সেটিও বা কোনো জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠী জায়গা করে নিক, সেটিও আমরা কেউ চাই না। সেখানেও গণতন্ত্রকে শক্তিশালী করবার বা গণতান্ত্রিক রাজনীতির চর্চার এটি প্রয়োজনীয়তা রয়েছে, এবং তার জন্য এটি ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন, এই অংশগ্রহণ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নয়, এমন একটা নির্বাচন যে নির্বাচনে ভোটাররা, হয়তো ভোটারদের সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু ভোটাররা অন্তত 5 বছরে একবার তাদের যে মতামত সেটি প্রকাশ করবার একটা উন্মুক্ত পরিবেশ এবং সুযোগ যেন নিশ্চিত করতে পারে, পাওয়া যায়, সেরকম একটা পরিবেশ নিশ্চিত করবার দিকে কিন্তু এগুতে হবে বাংলাদেশকে, এবং সেই জায়গায় একটা সমঝোতাও পৌঁছতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।